অনেক অনেক বছর আগের কথা। উত্তরের সীমান্তে, যেখানে পাহাড় মেঘের সঙ্গে কথা বলে যায় আর পথগুলি বাতাসের সঙ্গে ফিসফিস করে, সেখানে ছিল এক রহস্যময় পথ যাকে সবাই বজ্রপথ বলে চিনত। এটা কোনো সাধারণ রাস্তা ছিল না। এটা ছিল তাদের জন্য, যারা শুধু বাইরের জগৎ নয়, নিজেদের ভেতরের অন্ধকার গলিগুলোকেও পেরোতে সাহস করে। একটা জনশ্রুতি ছিল, এই পথ প্রত্যেক যাত্রীর কাছে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা চায়, তার আত্মা। সেই পথেই একদিন এলো দুজন, একজন যোদ্ধা, একজন সাধক। যোদ্ধা, কাঁধে ভারী অস্ত্র, শরীরে সময়ের কাহিনী, চোখে আগুন, জেতার প্রমাণ করার তৃষ্ণা। অসংখ্য যুদ্ধ জিতে সে অপরাজেয় নামে পরিচিত। আর সাধক, ধুলোয় মাখা পা, শান্ত মুখ। তার কাছে ছিল না কোনো বিশেষ পোশাক, না কোনো অস্ত্র, শুধু এক নিঃশব্দতা, যেখানে সময় নিজেই প্রবাহিত হয়। পূর্বের গুহা থেকে সে এসেছিল, যেখানে সে 10 বছর ধরে মৌন ধ্যানে নিমগ্ন ছিল। তাদের গন্তব্য ছিল আলাদা, একজন খুঁজছিল শক্তি, অন্যজন খুঁজছিল সত্য। কিন্তু পথ ছিল এখন একটাই। বজ্রপথে পা রাখতেই পরিবেশ বদলে গেল। বাতাস থমকে গেল, না কোনো পাখির ডাক, না পাতার আওয়াজ, যেন প্রকৃতিও তাদের পরীক্ষা নিচ্ছে। প্রথম পর্যায়ে, ভয়ের উপত্যকা। এই উপত্যকা মানুষের ভিতরের গভীরতম ভয়গুলিকে রূপ দেয়। কুয়াশার মধ্যে উদ্ভাসিত হল রূপ, যোদ্ধার শৈশবের একাকিত্ব, পিতার অবহেলা, সেই দিনটা যখন সে প্রথম নিরপরাধ কাউকে হত্যা করেছিল। সে চিৎকার করল, আমি এদের সঙ্গে লড়তে পারি, এবং তরবারি বের করল। কিন্তু ভয় বদলাতে লাগল, আর তার প্রতিটি আঘাত বাতাসেই বিলীন হয়ে গেল। সাধক বসে পড়ল। মাটি ছুঁড়ে গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। ছায়ারা ঘিরে ধরল, কিন্তু সে নড়ল না। ধীরে ধীরে ছায়ারা মিলিয়ে গেল। দ্বিতীয় ধাপ, ইচ্ছার ভূমি। সবকিছু ছিল চোখ ধাঁধানো, প্রাসাদ, সোনার নদী, শক্তি, প্রশংসা, বিজয়। যোদ্ধা নিজের ভবিষ্যৎ দেখল, এক সম্রাট যার সামনে দুনিয়া নত। সে দৌড়ালো, সব আমার হওয়া উচিত, কিন্তু স্পর্শ করতেই সব গলে গেল, মাটিতে রূপান্তরিত হল। সাধক দাঁড়াল। সে তার মাকে দেখল, এক শিশুকে দেখল, আর স্বপ্নের মতো নিজের ধ্যানরত রূপ দেখল। সে নমস্কার করল, আর এগিয়ে গেল। তৃতীয় ধাপ, স্মৃতির বন। গাছ ছিল না, ছিল স্মৃতি। প্রতিটি গাছ এক একটা স্মৃতি। সবুজ পাতা, শৈশবের আনন্দ, শুকনো পাতা, অপূর্ণতা। যোদ্ধা হারিয়ে গেল, যাদের ঠকিয়েছিল, যাদের ভালোবেসেছিল, কিন্তু স্বীকার করেনি, তাদের মুখ ভেসে উঠল। তার মনে ভার জমল। সাধকও থামল, সে এমন এক বন্ধুকে দেখল, যাকে রক্ষা করতে পারেনি। একটি অশ্রু ঝরল, কিন্তু সে হাসল, যেন কিছু বুঝে গেছে, আর এগিয়ে গেল। এবার দুজনেই ক্লান্ত। শরীর নয়, আত্মা। চতুর্থ ধাপ, শূন্যতার দ্বার। একটি বিশাল পাথরের প্রবেশদ্বার। কোনো দরজা নয়, কেবল ফাঁকা জায়গা, যেখানে হাওয়া ঢুকতেও ভয় পায়। সেখানে লেখা, ভেতরে ঢোকার আগে তোমার সবচেয়ে ভারী বোঝা ছেড়ে দাও, যেটা হলো আমি। যোদ্ধা বলল, আমি কারো সামনে কখনো নত হইনি। আমার অস্তিত্বই আমার শক্তি। সাধক বলল, হয়তো এই অস্তিত্বটাই তোমার সবচেয়ে বড় শৃঙ্খল। কিছুক্ষণ নিঃশব্দের পরে যোদ্ধা তার অস্ত্র মাটিতে রাখল। সে তার নামটাও ছেড়ে দিল, যে নামে মানুষ তাকে চিনত। সাধক তার শেষ প্রার্থনাটিও ছেড়ে দিল, বলল, এখন আমি শুধু নীরবতা। দ্বার খুলে গেল। ভেতরে ছিল না শব্দ, না চিন্তা, কেবল এক বিশাল নীরবতা, যা উত্তর নয়, একটা আয়নার মতো। এই নিঃশব্দতার কেন্দ্রে বসেছিলেন এক মনোযোগী পুরুষ, বুদ্ধ। না কোনো কথা, না কোনো অঙ্গভঙ্গি, কেবল এক উপস্থিতি, যা পাহাড়ের মতো নিশ্চল। যোদ্ধা সেই নিঃশব্দতাকে দেখল, আর নিজের ভিতরে কিছু ভেঙে পড়তে দেখল। যে কখনো নত হয়নি, সে এখন মাটিতে হাত রাখছে। সাধক দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ, কিন্তু সে সব উত্তর দেখতে পাচ্ছে। বুদ্ধ কিছু বলেননি, কিন্তু তার মৌনতা সব বলে দিয়েছে। আমরা যদি নিজেদের জীবনে দেখি,
আমরা ভাবি সবথেকে বড় যুদ্ধ বাইরের দুনিয়ার সঙ্গে, প্রতিদ্বন্দ্বী, অপমান, হারের ভয়। কিন্তু আসল যুদ্ধ তো আমাদের ভেতরে হয়। কেউ দেখে না, কিন্তু আমরা প্রতিদিন লড়ি। আমাদের ভয়, আমাদের অহংকার, পুরনো দুঃখ, আর সেই প্রশ্নের সঙ্গে, আমি কে? আমার পথ কোথায়? যোদ্ধা ভাবে শক্তি মানে কখনো না হার মানা। কিন্তু বুদ্ধ বলেন, শক্তি মানে নিজের আমি নামিয়ে রাখা আর নীরবতার সামনে মাথা নোয়ানো। কারণ কিছু জয়, যুদ্ধ জিতে হয় না, হয় ভেতরের বোঝা ফেলে এক গভীর শূন্যতার মুখোমুখি হয়ে। আর সেই মুহূর্তেই, যখন তুমি কোনো উত্তর খুঁজো না, তুমি নিজেই এক প্রশ্ন হয়ে দাঁড়াও, ঠিক তখনই বজ্রপথ খুলে যায়।